ডিএসপি EEE 337 এর জেড ট্রান্সফরমেশন পার্টে আজকে আমরা যে প্রবলেমগুলো করব সেটা হচ্ছে ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য করসপন্ডিং একটা ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য এক্স অফ জেড ক্যালকুলেট করব, সেটার আরওসি রিজিয়ন অফ কনভার্জেন্স ক্যালকুলেট করব এবং আমরা সেটা দেখব যে সেটা ভেরিফাই করে দেখবার চেষ্টা করব। সবার প্রথমে আমরা যে ফার্স্ট প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেই প্রবলেমটা হচ্ছে একটা এক্স অফ এন এর জন্য কোনো সিগন্যাল ড্র না করে সেটার একটা সিকোয়েন্স দেওয়া আছে। এখানে একটা সিকোয়েন্স দেওয়া আছে, যেমন এক্স অফ এন এর জন্য আমাদের বিভিন্ন এন এর বিভিন্ন মানের জন্য এক্স অফ এন এর ভ্যালুটা দেওয়া আছে। তাহলে আমরা এটাকে যদি প্লট করবার চেষ্টা করি তাহলে এখানে দেওয়া আছে এন এর ভ্যালু 0-র জন্য আমাদের এক্স অফ এন এর অ্যাম্পলিটিউড হচ্ছে 2, তাহলে এখানে এন এর ভ্যালু হচ্ছে 0, তাহলে সেখানে আমাদের এক্স অফ এন এর অ্যাম্পলিটিউড হচ্ছে 2। যখন এন এর ভ্যালু +1 তখন আমাদের এক্স অফ এন এর অ্যাম্পলিটিউড হচ্ছে -1, এটা আমরা প্লট করলাম এখানে। যখন এন এর ভ্যালু +2 তাহলে তখন সেখানে এক্স অফ এন এর অ্যাম্পলিটিউড হচ্ছে 1, এই হচ্ছে 1 আমরা দিলাম। এবং আমরা দেখতে পাচ্ছি n = -1, যখন n এর ভ্যালু -1 তখন এক্স অফ এন এর অ্যাম্পলিটিউড হচ্ছে +1। তাহলে এইভাবে আমরা সিগন্যালটাকে আমরা ড্র করলাম, এক্স অফ এন এই সিগন্যালটাকে আমরা ড্র করলাম। এখন এটার জন্য আমাদের এক্স অফ জেড এর ভ্যালুটা বের করতে হবে এবং রিজিয়ন অফ কনভার্জেন্সটা বের করতে হবে। সবার প্রথমে আমরা চলে যাই প্রবলেমে সলিউশনে। আমাদের এটা হচ্ছে ফর্মুলা, এক্স অফ জেড এর ফর্মুলা হচ্ছে এটা, এখানে আমরা জানি যে এটা হচ্ছে ফর্মুলা। এটা হচ্ছে বোথ সাইডেড সিগন্যালের ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা হচ্ছে এরকম যে সামেশন n = থেকে n +∞ এক্স অফ এন z⁻⁻n। এখন আমাদের এখানে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা শুরু হয়েছে -1 থেকে এবং n = 2-তে এসে সিগন্যালটা কিন্তু শেষ হয়ে গেছে, কেননা বাকি সকল ইনস্ট্যান্সের জন্য এক্স অফ এন এর ভ্যালু কিন্তু 0। আদারওয়াইজ মানে বাকি সকল ভ্যালুর জন্য এক্স অফ এন এর অ্যাম্পলিটিউড হচ্ছে 0। তাহলে সেই কারণে সিগন্যালটা -1 থেকে 2 পর্যন্ত এটার ভ্যালু আছে। তাহলে এক্স অফ এন z⁻⁻n, এখন সরাসরি আমরা ভ্যালু বসিয়ে দিব। তাহলে এক্স অফ জেড ইকুয়াল টু আমাদের -1 থেকে শুরু হবে, দ্যাট মিন্স এক্স এর যখন আমাদের এন এর ভ্যালু -1 এবং এখানে আমরা এন এর ভ্যালু -1 বসাচ্ছি, দ্যাট মিন্স এখানে এন এর ভ্যালু যদি আমরা -1 বসাই তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে z⁻1 হচ্ছে। তাহলে -1 এর পরের ভ্যালুটা হচ্ছে 0, তাহলে n এর ভ্যালু যদি আমরা 0 বসাই তার মানে x0, আর এখানে n এর ভ্যালু 0 বসাবো z⁻0। দেন আমাদের পরের ভ্যালুটা হচ্ছে n এর ভ্যালু যখন 1, তাহলে 1 করে বাড়াবো, সামেশনে আমরা 1 করে বাড়াচ্ছি, তাহলে 0-র পরবর্তী ভ্যালু x1 আর z⁻1 যখন n এর ভ্যালু হচ্ছে 1, পরবর্তী ভ্যালু x2 যখন n এর ভ্যালু আমাদের n এর ভ্যালু 2 তখন z⁻2। এখন আমরা অ্যাম্পলিটিউড ভ্যালু বসাবো, আমরা দেখতে পাচ্ছি x-1 ইনস্ট্যান্ট হচ্ছে এই ইনস্ট্যান্টটা যখন n এর ভ্যালু -1 তখন এক্স অফ n এর অ্যাম্পলিটিউড হচ্ছে 1, তাহলে আমরা 1 বসালাম, আর z⁻1 মানে হচ্ছে z, তাহলে 1 × z দ্যাট মিন্স z। এখানে আমরা পাচ্ছি z0 এক্স অফ 0, তাহলে x0 হচ্ছে এই ইনস্ট্যান্টটা, এখানে n এর ভ্যালু 0, তাহলে এখানে এক্স অফ n এর অ্যাম্পলিটিউড হচ্ছে 2, তাহলে এখানে 2 আর এখানে z⁻0, আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 = 1, তাহলে আমরা 1 বসালাম। আর এখানে আছে x1, তাহলে যখন n এর ভ্যালু 1 তখন এক্স অফ n এর অ্যাম্পলিটিউড হচ্ছে -1, তাহলে সেই ভ্যালুটা আমরা বসালাম, আর z⁻1 সেটা লিখেছি আমরা। আর এক্স অফ 2 অর্থাৎ যখন n এর ভ্যালু 2 তখন আমাদের এক্স অফ n এর অ্যাম্পলিটিউড হচ্ছে 1, আর এখানে আমাদের z⁻2 তো আছেই। তাহলে এই হচ্ছে এক্স অফ জেড এর ভ্যালু 1 × z 2, এখানে আছে -z⁻, এখানে আছে z⁻2। এই হচ্ছে আমাদের এক্স অফ জেড এর ভ্যালু। আমাদের প্রবলেম সলভ হলো, একটা প্রবলেম সলভ হলো, যেটা আমাদের এক্স অফ জেড এর ভ্যালু চেয়েছিল সেটা আমরা বের করলাম। এখন আমাদের আরওসি বের করতে বলেছে, তাহলে আরওসিটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আরওসিটা ক্যালকুলেট করার জন্য, আরওসিটা ড্র করার জন্য আমাদের একটা প্রপার্টি জানতে হবে, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, সেটা হচ্ছে যদি ফাইনাইট সিকোয়েন্স হয়, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের যে এক্স অফ এন যে ডিসক্রিট টাইম সিগন্যালটা আছে সেটা কিন্তু ফাইনাইট সিকোয়েন্স। কেন? কারণ সেটা -1 থেকে শুরু হয়ে 2-তে শেষ হয়ে গেছে, অর্থাৎ এখানে আমাদের স্যাম্পল আছে 1টা 2টা 3টা 4টা স্যাম্পল রয়েছে, সেই কারণে এটা হচ্ছে ফাইনাইট সিকোয়েন্স সিগন্যাল। আমরা জানি ফাইনাইট সিকোয়েন্স সিগন্যালের জন্য আমাদের আরওসিটা হচ্ছে এন্টায়ার জেড প্লেন, পুরো জেড প্লেনটাই হচ্ছে আমাদের
আরওসি। তাহলে আমরা এভাবে পুরো জেড প্লেনটাকে আরওসির আওতায় নিয়ে এসেছি, কেননা এক্স অফ এন হচ্ছে আমাদের একটা ফাইনাইট সিকোয়েন্স। এখন এই যে এই সিকোয়েন্সটা আছে, এখানে আমাদের ভ্যারিয়েবল হচ্ছে জেড, তাহলে জেডের ভ্যালু কত বসালে এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হতে পারে সেই ইনস্ট্যান্টটা কিন্তু আমাদের খুঁজে বের করতে হবে। কেননা আমরা বলছি রিজিয়ন অফ কনভার্জেন্স। রিজিয়ন অফ কনভার্জেন্স মানে হচ্ছে এক্স অফ জেডের সেই সকল ভ্যালু, যে সকল ভ্যালুতে এক্স অফ জেডের ভ্যালুটা ফাইনাইট হবে, কিন্তু এখানে এখনও এরকম কিছু ভ্যালু রয়ে গেছে, যে কারণে জেডের এমন কিছু ভ্যালু রয়েছে যে ভ্যালুর জন্য এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হতে পারে। সেই ভ্যালুগুলো কি? এখানে আমাদের জেডের ভ্যালু যদি ইনফিনিটি আমরা বসাই, তাহলে কিন্তু এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে। তাহলে এই ভ্যালুটা বাদ দিতে হবে। জেডের যে ভ্যালুটা ইনফিনিটি, যার জন্য এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হয়ে যাচ্ছে, অর্থাৎ ডাইভার্জ হয়ে যাচ্ছে, সে ভ্যালুটা কিন্তু আমাদের বাদ দিতে হবে, সেটা রিজিয়ন অফ কনভার্জেন্সের মধ্যে আসবে না। তাহলে আমরা কি করব? আমরা এই অংশটা জেডের ভ্যালু যখন ইনফিনিটি, এই ভ্যালুটা আমরা বাদ দিব, আমাদের আরওসি থেকে এই ভ্যালুটা বাদ দিব। তাহলে আমরা লিখছি আরওসিটা হচ্ছে এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট, মানে যখন জেডের ভ্যালু ইনফিনিটি সেই ইনস্ট্যান্সটা বাদ দিয়ে পুরো আরওসিটাই হচ্ছে আমাদের জেড প্লেন, পুরো জেড প্লেনটাই হচ্ছে আমাদের আরওসি। ঠিক তেমনি এখানে যদি আমরা জেড ইনভার্স মানে কি 1/z, তাহলে এখানে 1/z-এ আমরা যদি জেডের ভ্যালু 0 বসাই, দ্যাট মিনস 1/0 বসাই, তাহলেও কিন্তু আমাদের ইনফিনিটি চলে আসছে। তার মানে এই ভ্যালুটাও, জেডের এই ভ্যালুটাও বাদ দিতে হবে আরওসি থেকে। তাহলে এখানে আমাদের আরেকটা ভ্যালু চলে আসছে, জেডের এমন আরেকটা ভ্যালু চলে আসছে যার জন্য এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হয়ে যেতে পারে। তাহলে এই দুইটা ভ্যালু, জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু ইনফিনিটি, এই দুইটা ভ্যালু আমরা আরওসি থেকে বাদ দিচ্ছি। তাহলে আমরা লিখলাম আরওসি হচ্ছে এন্টায়ার জেড প্লেন এক্সেপ্ট জেড ইকুয়াল টু 0 অ্যান্ড জেড ইকুয়াল টু ইনফিনিটি। তাহলে এখানে যদি আমরা একটা ইনস্ট্যান্স ধরি যে এই দিকে আমাদের জেডের ভ্যালু হচ্ছে ইনফিনিটি, এই রেঞ্জ থেকে জেডের ভ্যালু ইনফিনিটি হওয়া শুরু করলো, ধরলাম, থিওরিটিক্যালি ধরলাম, তাহলে আমাদের এই অংশটা কিন্তু রিজিয়ন অফ কনভার্জেন্স নয়। এই টানা দাগের এইটুকু অংশ হচ্ছে রিজিয়ন অফ ডাইভার্জেন্স, আরওডি, রিজিয়ন অফ ডাইভার্জেন্স। আরেকটা ভ্যালু আছে জেড ইকুয়াল টু 0, তাহলে এখানে আমাদের জেডের ভ্যালু 0, অরিজিনে জেডের ভ্যালু 0, তাহলে এই অংশটাও আমরা আরওসির মধ্যে রাখতে পারবো না। তাহলে এই অংশটাও আমাদের আলটিমেটলি রিজিয়ন অফ ডাইভার্জেন্স, আরওডি। তাহলে আমরা একটা ফাইনাইট সিকোয়েন্স সিগন্যালের ক্ষেত্রে এক্স অফ এন একটা ফাইনাইট সিকোয়েন্স সিগন্যালের ক্ষেত্রে আমরা এক্স অফ জেডের ভ্যালু বের করলাম, জেড ট্রান্সফরমেশন বের করলাম এবং আরওসিটা ক্যালকুলেট করে দেখালাম। এবার আমরা 2 নম্বর প্রবলেমে চলে আসব। 2 নম্বর প্রবলেমে আমরা দেখতে পাচ্ছি এক্স অফ এন, এখানেও একটা সিকোয়েন্স উল্লেখ করা হয়েছে, যেমন বলা হচ্ছে এন এর ভ্যালু লেস দেন 0 হলে এক্স অফ এন এর ভ্যালু 0 হবে। তাহলে এখানেই আমাদের এন এর ভ্যালু লেস দেন 0, অর্থাৎ এন এর সকল নেগেটিভ ভ্যালু, তাহলে এই নেগেটিভ ভ্যালুর জন্য এক্স অফ এন এর ভ্যালু হবে 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভের জন্য এখানে কোনো অ্যাম্প্লিটিউডই নেই। আবার 0 থেকে 9 পর্যন্ত আমাদের এন এর ভ্যালু যখন 0 থেকে 9 পর্যন্ত, তখন আমাদের এক্স অফ এন এর অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। তাহলে এখানে আমরা 1টা নিয়ে নিয়েছি। এখানে 0 থেকে 9 পর্যন্ত সকল ভ্যালুর জন্য এক্স অফ এন এর অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। আবার এন এর যদি বেশি, এন এর ভ্যালু যদি 9 এর বেশি হয়, অর্থাৎ এখানে এন এর ভ্যালু গ্রেটার দেন 9, তখন কিন্তু আবার এক্স অফ এন এর অ্যাম্প্লিটিউড হয়ে যাচ্ছে 0। তাহলে এদিকে আমাদের কোনো অ্যাম্প্লিটিউড নাই, এদিকে আমাদের কোনো অ্যাম্প্লিটিউড নাই, অর্থাৎ এখানে 10টা স্যাম্পল আছে এবং প্রত্যেকটা স্যাম্পলের অ্যাম্প্লিটিউড হচ্ছে 1 করে। তাহলে এটাও একটা ফাইনাইট সিকোয়েন্স সিগন্যাল যার অ্যাম্প্লিটিউড হচ্ছে 1। তাহলে এরকম একটা ফাইনাইট সিকোয়েন্স সিগন্যালের এক্স অফ জেড এর ভ্যালু বের করতে হবে এবং আরওসি বের করতে হবে। তাহলে আমরা যেহেতু এখানে আমাদের ওয়ান সাইডেড সিগন্যাল, অর্থাৎ রাইট সাইডেড সিগন্যাল, তাহলে আমরা এই বোথ সাইডের ইকুয়েশনটা, ফর্মুলাটা ব্যবহার করব না। এটা হচ্ছে n ইকুয়াল টু ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, কিন্তু আমাদের সিগন্যালটা এক্সিস্ট করছে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে n এর ভ্যালু আমরা 0 থেকে 9 পর্যন্ত সীমাবদ্ধ রাখলাম, আর এক্স অফ এন এর অ্যাম্প্লিটিউড হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত 1। তাহলে সেটা আমরা লিখলাম, আর এটা হচ্ছে ফর্মুলার জেড ইনভার্স এন, সেটা আমরা নিয়ে নিলাম। এখন এখানে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে আলটিমেটলি জেড ইনভার্স হয়, আর এটা টু দি পাওয়ার নিলে আমরা এন পাচ্ছি।
তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা আমরা পাচ্ছি, এই যে এখানে একটা সামেশন আমরা পাচ্ছি, এই সামেশনটা কিন্তু ফাইনাইট সিকোয়েন্সের সামেশন। তাহলে এখানে আমরা একটা নোট নিয়ে নিচ্ছি যে সামেশন ফর ফাইনাইট সিকোয়েন্স সেটার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে যদি আমাদের স্মল এন এর ভ্যালু জিরো থেকে ক্যাপিটাল এন পর্যন্ত হয়, যেখানে এন এর ভ্যালু এনি ইন্টিজার ভ্যালু, এবং সেখানে আলফা টু দি পাওয়ার এন হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা ফাইনাইট সিকোয়েন্সের ফর্মুলা হচ্ছে 1 মাইনাস আলফা টু দি পাওয়ার ক্যাপিটাল এন প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। ঠিক আছে, তাহলে এখানে আলফাটা হচ্ছে আমাদের মূলত কমন রেশিও। আমরা ইনফাইনাইট সিকোয়েন্সের ক্ষেত্রে কমন রেশিও দেখেছি, এখন ফাইনাইট সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কমন রেশিও দেখলাম যে কমন রেশিওটা হচ্ছে আলফা। তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস কমন রেশিও টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, যেখানে আলফাটা হচ্ছে কমন রেশিও। এটা হচ্ছে ফাইনাইট সিকোয়েন্সের জন্য সামেশনের ফর্মুলা। আর আমরা ইনফাইনাইট সিকোয়েন্সের ফর্মুলা তো জানি, সেটা হচ্ছে ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ফর্মুলা 1 আমাদের এখানে যেটা ছিল 1 মাইনাস কমন রেশিও, তাহলে আমাদের এখানে সেট ইনভার্সটা হচ্ছে আমাদের কমন রেশিও, যার পাওয়ার হচ্ছে স্মল এন সেটাই হচ্ছে কমন রেশিও। তাহলে এখানে 1 মাইনাস কমন রেশিও টু দি পাওয়ার ক্যাপিটাল এন প্লাস 1, তাহলে আমাদের এখানে ক্যাপিটাল এন এর ভ্যালু হচ্ছে 9, তাহলে 9 প্লাস 1 দ্যাট মিনস 10 ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও, দ্যাট মিনস 1 মাইনাস জেড ইনভার্স। তাহলে এটা ভ্যালু আমরা বসালাম, 10 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আলটিমেটলি এই জিনিসটা আমরা পাচ্ছি। এখন এখানে আমাদের দরকার হচ্ছে পোলস অ্যান্ড জিরোস ক্যালকুলেট করা। তাহলে পোলস অ্যান্ড জিরোস ক্যালকুলেট করলে এখানে ইনভার্স আছে, ইনভার্স থাকলে তো আমরা পোলস অ্যান্ড জিরোস ক্যালকুলেট করতে পারবো না, আমাদের জেড নিয়ে আসতে হবে। সে কারণে আমরা কি করছি, এই ইনভার্স টার্মকে বাদ দেওয়ার জন্য আমরা এখানে যে টু দি পাওয়ার 10 আছে, -10 আছে, এটাকে আমরা বাদ দিতে হলে আমাদের এটারই করসপন্ডিং একটা পজিটিভ ভ্যালু নিতে হবে। অর্থাৎ জেড ইনভার্স 10 আছে, আমরা যদি এটাকে জেড টু দি পাওয়ার 10 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটার করসপন্ডিং পজিটিভ ভ্যালুটা চলে আসবে। তাহলে এটাকে আমরা জেড টু দি পাওয়ার 10 দিয়ে মাল্টিপ্লাই করছি, উপরে নিচে জেড টু দি পাওয়ার 10 দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, এবং এই জেড টু দি পাওয়ার 10 দিয়ে আমরা যদি এই ভ্যালুগুলোকে মাল্টিপ্লাই করি তাহলে জেড টু দি পাওয়ার 10 ইন্টু 1 দ্যাট মিনস জেড টু দি পাওয়ার 10, জেড টু দি পাওয়ার 10 ইন্টু জেড টু দি পাওয়ার -10, তাহলে এই দুইটা ভ্যালু যোগ হয়ে যাবে, অর্থাৎ +10 -10 ইকুয়াল টু জেড টু দি পাওয়ার 0, আর আমরা জানি এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। একইভাবে জেড টু দি পাওয়ার 10 এর সাথে আমরা মাল্টিপ্লাই করছি, জেড টু দি পাওয়ার 10 এর সাথে আমরা মাল্টিপ্লাই করলে আমরা এখানে পাবো জেড টু দি পাওয়ার 10, আর এখানে জেড টু দি পাওয়ার 10 এর সাথে জেড ইনভার্স যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে জেড ইনভার্স জেড টু দি পাওয়ার 9 চলে আসছে। তাহলে এখানে আমরা জেড টু দি পাওয়ার 9কে কমন নিতে পারি, কমন নিলে আমাদের এখানে আসতেছে জেড -1। তাহলে এখান থেকে আমরা পোলস অ্যান্ড জিরোসটা আমরা খুব ইজিলি নিয়ে নিতে পারি। আমরা পোলস জানি যে জেডের সেই সকল ভ্যালু যার জন্য এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হয়, সেই সকল ভ্যালুকে আমরা বলি পোলস। তাহলে এটা কোথায় থাকবে, এটা ডিনোমিনেটরে থাকবে, কেননা আমরা জানি যে ডিনোমিনেটরে যদি সামহাউ 0 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রেশিওটা আলটিমেটলি ইনফিনিটি হয়ে যায়। তাহলে ডিনোমিনেটরে আমরা জেডের দুইটা ভ্যালু দেখতে পাচ্ছি, দুইটা টার্মে জেড আছে, একটা হচ্ছে জেড টু দি পাওয়ার 9 আর একটা হচ্ছে জেড -1। তাহলে ডিনোমিনেটরে যে দুইটা টার্ম আছে এদেরকে আলাদা আলাদাভাবে আমাদের 0 কনসিডার করতে হবে। তাহলে জেড টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 0, এটা হলে এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হবে, অর্থাৎ জেড টু দি পাওয়ার 9 ইকুয়াল টু 0, এটা হচ্ছে একটা পোলস। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জেড টু দি পাওয়ার 9 মানে 9টা জেডকে মাল্টিপ্লাই করা হয়েছে, এভাবে 9টা জেডকে মাল্টিপ্লাই করা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা জেডের ভ্যালু আলাদা আলাদাভাবে 0 হতে হবে। তার মানে এখানে জেড ইকুয়াল টু 0তে আমাদের 9টা পোল রয়েছে, জেড ইকুয়াল টু 0 এটা হচ্ছে আমাদের পোলস, কিন্তু কটা পোলস আছে, এরকম 9টা জেডকে মাল্টিপ্লাই করলে জেড টু দি পাওয়ার 9 আসে, অর্থাৎ 9টা পোল আছে কোথায়, জেড ইকুয়াল টু 0তে। ঠিক আছে, এখানে আর কি আছে, আরেকটা পোলস আছে, সেটা হচ্ছে জেড -1। তাহলে জেড -1 ইকুয়াল টু আমরা 0 ধরলাম, যেখানে জেডের ভ্যালু 1।
এখানে পক্ষান্তর করলে জেড ইকুয়াল টু 1 চলে আসে। তার মানে আমরা দুইটা পোলস পেয়েছি। একটা হচ্ছে জেড ইকুয়াল টু 0-তে আমরা 9টা পোল পেয়েছি, আরেকটা হচ্ছে জেড ইকুয়াল টু 1-এ আমরা আরেকটা পোল পেয়েছি। তাহলে আমরা এরকম যে আরওসিটা আছে সেই আরওসিতে আমরা পোলস এবং জিরোসকে যদি বসাতে চাই, তাহলে সবার প্রথমে আমরা পোলসগুলোকে বসাই। আমরা জানি পোলসকে ডিনোট করা হয় হচ্ছে এক্স দিয়ে, ক্রস দিয়ে, আর জিরোসকে ডিনোট করা হয় হচ্ছে এরকম 0 দিয়ে। তাহলে এরকম আমাদের এখানে দুটা পোলস আছে, একটা হচ্ছে জেড ইকুয়াল টু 0, আরেকটা হচ্ছে জেড ইকুয়াল টু 1। তাহলে জেড ইকুয়াল টু 0 এই পয়েন্টটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে 9টা পোলস আছে, আরেকটা হচ্ছে জেড ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা একটা রেডিয়াস নিলাম, যে রেডিয়াসের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে এই রেডিয়াসের ভ্যালু হচ্ছে 1, তাহলে এখানে আমরা আরেকটা পোল পাবো। এখন পোলগুলোকে আমরা বসালাম, ক্রস দিয়ে ডিনোট করেছি, পোলসগুলোকে আমরা বসিয়েছি। এবার আমরা জিরোসগুলোকে বসাবো। জিরোস কোথায় আছে? উপরে নিউমিরেটর যেটা, সেই নিউমিরেটরে আমরা যদি 0 বসাই তাহলে এক্স অফ জেডের ভ্যালু 0 হবে। তাহলে জেড টু দি পাওয়ার 10 মাইনাস 1 এটা হচ্ছে 0, কেননা এটার ভ্যালু 0 হলে এক্স অফ জেডের ভ্যালু 0 হবে, অর্থাৎ এই ভ্যালুগুলোকেই আমরা বলি জিরোস। অর্থাৎ জেডের যে সকল ভ্যালুর জন্য এক্স অফ জেডের ভ্যালু 0 হয় সেই ভ্যালুগুলোকেই আমরা বলি জিরোস। তাহলে এখান থেকে আমরা বের করতে পারি জেড টু দি পাওয়ার 10 মাইনাস 1, পক্ষান্তর করে নিলাম, জেড টু দি পাওয়ার 10 ইকুয়াল টু 1 চলে আসছে। অর্থাৎ জেড ইকুয়াল টু 0-তে আমাদের 10টা জিরোস রয়েছে। এখানে জেড ইকুয়াল টু 0 লেখা, এটা বেসিক্যালি জেড ইকুয়াল টু 1 হবে, জেড ইকুয়াল টু 1, কেননা এখানে আমরা পক্ষান্তর করার পরে এখানে 1 পেয়েছি। তাহলে জেড ইকুয়াল টু 1-এ আমাদের 10টা জিরোস রয়েছে। এখন এখানে একটা প্রশ্ন চলে আসে, যখন আমরা পোলস বের করেছিলাম তখন জেড ইকুয়াল টু 0-তে আমরা 9টা পোলস বের করেছি। সেখানে পোলসগুলোর লোকেশন কি সেটা কিন্তু আমাদের বের করার প্রয়োজন পড়েনি, কেননা 0 হচ্ছে অরিজিন, যেটা একটা মাত্র পয়েন্ট। কিন্তু জেড ইকুয়াল টু 1 কিন্তু একটা পয়েন্ট নয়, একটা বিন্দু নয়, সেটা অনেকগুলো পয়েন্ট হতে পারে। কেননা আমরা যে রেডিয়াসটা আঁকছি জেড ইকুয়াল টু 1 দিয়ে, আমরা যে সার্কামফারেন্সটা আঁকছি, যে পরিধিটা আঁকছি, বৃত্তের পরিধিটা আঁকছি, সেই পরিধির যে কোনো জায়গায় কিন্তু আমার জিরোসটা থাকতে পারে। অর্থাৎ এখন আমাদের জিরোসের লোকেশনগুলো কিন্তু আইডেন্টিফাই করতে হবে, কোথায় জিরোসগুলো আছে সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে সেটা বের করার জন্য আমরা জেডের ফর্মুলাটা লিখলাম। আমরা জানি জেড হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার, যেটার পোলার রিপ্রেজেন্টেশন হচ্ছে আর ম্যাগনিটিউড ইন্টু ই টু দি পাওয়ার জে ক্যাপিটাল ওমেগা, অথবা এটাকে আমরা এই ওমেগা দিয়েও প্রকাশ করতে পারি, স্মল ওমেগা দিয়েও প্রকাশ করতে পারি। তাহলে এখানে যদি আমরা 10-এর পাওয়ার দিই তাহলে ম্যাগনিটিউডেরও পাওয়ার হবে, অর্থাৎ জেডকে যদি আমরা পাওয়ার দিই 10, তাহলে এখানে ম্যাগনিটিউডও 10 গুণ হয়ে যাবে, পাওয়ার 10 হয়ে যাবে, ম্যাগনিটিউডের পাওয়ারও 10 হয়ে যাবে। এখন আমাদের উদ্দেশ্য কিন্তু জেড বের করা, জেড টু দি পাওয়ার 10 বের করা নয়, কারণ আমরা জানি জেডের যে সকল ভ্যালুর জন্য এক্স অফ জেডের ভ্যালু 0 হয় সেই সকল ভ্যালুকেই কিন্তু জিরোস বলে। তাহলে আমাদের জেডের ভ্যালু বের করতে হবে, শুধুমাত্র জেডের ভ্যালু বের করতে হবে। তাহলে এখানে আছে জেড টু দি পাওয়ার 10, তাহলে আমরা যদি শুধু জেডের ভ্যালু বের করতে চাই তাহলে আমরা √10 করে দিলেই কিন্তু আমাদের জেড টু দি পাওয়ার 10 এবং √10 ক্যান্সেল আউট হয়ে যাবে। ঠিক তেমনি আমাদের এখানে যে √10 আছে, তাহলে √10 আর এই 10 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে সেখানে আমি শুধুমাত্র ম্যাগনিটিউডটা পাবো। এখন এই যে ই টু দি পাওয়ার জে ওমেগা, এটাকেও কিন্তু আমি রুট করছি, কিন্তু এখানে ওমেগাটা কি? এটা হচ্ছে ফেজ। তাহলে এই ফেজকে আমরা যখন রুট করছি তখন কিন্তু এটা ডিভাইড হয়ে যাচ্ছে। আমরা কত দিয়ে রুট করছি? 10 দিয়ে রুট করছি। তাহলে 10-এর রুট মানে হচ্ছে এটাকে আমরা, এই অ্যাঙ্গেলটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করছি, ঠিক আছে? এইটাকে আমরা 10 দিয়ে ডিভাইড করছি। ডিভাইড করলে আমাদের ওমেগা যেটা, সেটা হচ্ছে আমাদের 360 ডিগ্রি, ওমেগাটা হচ্ছে 360 ডিগ্রি, আর এটাকে 10 দিয়ে ডিভাইড করছি মানে 36 ডিগ্রি হচ্ছে। অর্থাৎ আমরা 10টা জিরোস পাবো এবং প্রত্যেকটা জিরোস একটা আরেকটা থেকে 36 ডিগ্রি অ্যাপার্ট হয়ে থাকবে, 36 ডিগ্রি দূরে দূরে হবে। তাহলে এইভাবে আমরা
জিরোসগুলোকে বসালাম 36 ডিগ্রি, 72 ডিগ্রি, 72 প্লাস 36 ডিগ্রি, আবার 36 ডিগ্রি করে একটা একটা করে এভাবে আমরা 10টা জিরোস এখানে বসিয়েছি, 10টা জিরোস এখানে বসিয়েছি। এভাবেই মূলত আমরা পোলস এবং জিরোসগুলোকে আমরা আরওসিতে এভাবে আমরা প্লট করতে পারি। পরীক্ষায় যদি আসে তাহলে এভাবে আসবে যে পোলস এবং জিরোসগুলোকে প্লট করে দেখাতে হবে। আমাদের যে একটা গিভেন সিগন্যাল অথবা সিকোয়েন্স সেটাতে আরওসি দেখাতে হবে এবং আরওসির মধ্যে পোলস এবং জিরোসকে প্লট করে দেখাতে হবে। পোলস এবং জিরোসকে প্লট করে দেখাতে হবে। তাহলে এখানে আমরা পোলস এবং জিরোসকে প্লট করে দেখালাম। এবার আমরা পরবর্তী প্রবলেমে চলে আসব। এটা হচ্ছে আমাদের এক্স অফ এন এর ভ্যালু দেওয়া আছে। এক্স অফ এন এর ভ্যালু হচ্ছে 1/3 টু দি পাওয়ার n সাইন π/4 ইন্টু n ইউ অফ এন। এক্স অফ জেড এর ভ্যালু বের করতে হবে, জেড ট্রান্সফরমেশন বের করতে হবে, আরওসি বের করতে হবে। তাহলে আমরা সলিউশনে আসি। তাহলে এখানে আমরা ফর্মুলাটা দিলাম, এক্স অফ জেড এর ফর্মুলাটা দিলাম। এটা হচ্ছে ইউ অফ এন অর্থাৎ রাইট সাইডেড সিকোয়েন্স অর্থাৎ ইউনিডিরেকশনাল। তাহলে ইউনিডিরেকশনাল জন্য আমরা ফর্মুলা বসালাম সামেশন n ইকুয়াল টু 0 থেকে ইনফিনিটি। এক্স অফ এন এর জায়গায় আমি এক্স অফ এন এর ভ্যালু সাবস্টিটিউট করে দিয়েছি শুধু ইউ অফ এন ছাড়া, কেননা আমরা জানি যে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত ইউ অফ এন এর ভ্যালু কিন্তু 1। তাহলে এখানে 1 মাল্টিপ্লাই অবস্থায় আছে। আর এটা তো আমাদের ফর্মুলার জেড ইনভার্স 2। তাহলে এখানে আমরা সিম্পলি জাস্ট এখানে সাইন π/4 আছে, তাহলে সাইন π/4 ইন্টু এন এর পরিবর্তে অর্থাৎ এই যে সাইন π/4 ইন্টু এন, এটার জন্য আমরা এখন অয়েলার ফর্মুলা বসাবো। তাহলে অয়েলার ফর্মুলাতে আমরা জানি যে সাইন থেটা, যেখানে থেটার ভ্যালু হচ্ছে π/4 ইন্টু এন, এই পুরাটুকুই হচ্ছে থেটার ভ্যালু। তাহলে সাইন থেটাকে আমরা অয়েলার ফর্মুলাতে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার প্লাস জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা ডিভাইডেড বাই টুয়াইস জে। তাহলে এখানে আমরা তাই বসালাম, ই টু দি পাওয়ার জে থেটা মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা, যেখানে থেটার ভ্যালু হচ্ছে π/4 ইন্টু এন ডিভাইডেড বাই টুয়াইস জে। আর জেড ইনভার্স এন এটা তো ফর্মুলার, এটা আমাদের আছে। আর 1/3 টু দি পাওয়ার এন এটাও আমরা এখানে বসালাম। এখন আমরা কি করছি, এখানে আমাদের দুইটা পার্ট আছে, ই টু দি পাওয়ার প্লাস জে π/4 ইন্টু এন, আর আরেকটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে π/4 ইন্টু এন, π/4 ইন্টু এন। তাহলে এই দুইটা পার্টে আমরা এই যে আমাদের সামেশনটা, সেই সামেশনটা এক্সপোনেনশিয়াল, দুইটা এক্সপোনেনশিয়াল সিগনালে আমরা মাল্টিপ্লাই করে দিতে চাই। তাহলে এখানে আমরা পাচ্ছি 1/2 এটাকে আমরা কমন নিয়ে আসলাম। এই সামেশনটাকে আমরা এই ফার্স্ট পার্টের সাথে একবার নিয়ে আসব এবং এই সেকেন্ড পার্টের সাথে আরেকবার নিয়ে আসব। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, 1/3 টু দি পাওয়ার এন, এখানেও আমাদের পাওয়ার এন আছে, এখানেও আমাদের এন আছে, আবার জেডের সাথেও আমাদের এন আছে। তাহলে এই সকল টার্ম থেকে এনটা আমাদের কমন যাবে। তাহলে 1/3 এটার পাওয়ার ছিল এন, পাওয়ারটাকে আমি কমন নিয়েছি। ই টু দি পাওয়ার জে π/4, ই টু দি পাওয়ার জে π/4 এটার সাথেও এন ছিল, এনকে আমি কমন নিয়েছি। এবং বাইরে যে জেড টু দি পাওয়ার মাইনাস এন ছিল সেখানেও এন আছে, সেটাকেও আমরা কমন নিয়েছি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এই টার্মটা। আর সেকেন্ড টার্মে আমরা মাইনাস নিয়েছি 1/2 জে অ্যাজ ইট ইজ, এবং এই টার্মটাকে, এই সামেশনটাকে আমরা এটার সাথে নিয়ে এসেছি, সেকেন্ড এক্সপোনেনশিয়াল সিগন্যালের সাথে আমরা নিয়ে এসেছি। একইভাবে এখানে আমরা টু দি পাওয়ার এন পেয়েছি। এখন আমাদের এক্স অফ জেডের ভ্যালু আমরা বসিয়েছি। এখন আমরা আরওসিটা যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে আরওসি ক্যালকুলেট করার জন্য আমাদের কি করতে হবে, আমরা জানি যে আরওসিতে এই যে এন এর যার পাওয়ার এন সেটাই হচ্ছে আমাদের কমন রেশিও, যার পাওয়ার এন সেটাই হচ্ছে আমাদের কমন রেশিও, অর্থাৎ এই টার্মটা হচ্ছে আমাদের কমন রেশিও। আবার এটার পাওয়ার হচ্ছে এন, তার মানে এই টার্মটাও কিন্তু আমার কমন রেশিও, এই টার্মটাও আমার কমন রেশিও। তাহলে এই কমন রেশিও, এটাও কমন রেশিও, এই দুইটা কমন রেশিওর জন্য আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশন কি হবে,
ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। তাহলে আমরা আরওসিতে কী বলে এসেছি? আমরা আরওসিতে বলে এসেছি যে কমন রেশিও যেটা হয় সেটার ভ্যালু অবশ্যই 1-এর চেয়ে ছোট হতে হবে। যদি ছোট না হয় তাহলে কি হবে? যদি কমন রেশিওর ভ্যালু 1-এর চেয়ে বড় হয়ে যায় তাহলে নেগেটিভ চলে আসবে। ম্যাগনিটিউড কখনো নেগেটিভ হতে পারে না, এটা হচ্ছে একটা কন্ডিশন। কমন রেশিওর ভ্যালু যদি 0 হয়ে যায়, 1 হয়ে যায়, তাহলে কি হবে? 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স অফ জেড এর ভ্যালু ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ ডাইভার্জ করে যাবে। কিন্তু আমরা বের করছি রিজিয়ন অফ কনভার্জেন্স। তাহলে রিজিয়ন অফ কনভার্জেন্সে নিশ্চয়ই কমন রেশিওর ভ্যালু 1 হতে পারে না, তাহলে ডাইভার্জেন্স চলে আসবে। তাহলে কি হতে পারে? একমাত্র অপশন হচ্ছে 1-এর চেয়ে ছোট হতে পারে। তাহলে কমন রেশিওর ভ্যালু 1-এর চেয়ে ছোট হলে আমরা 1 ডিভাইডেড বাই 1 মাইনাস, যদি কমন রেশিওর ভ্যালু 0.5 অর্থাৎ লেস দেন 1 ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা একটা পজিটিভ ভ্যালু পাচ্ছি এবং একটা ফাইনাইট ভ্যালু পাচ্ছি। সে কারণে আমরা কমন রেশিওর ভ্যালু সবসময় লেস দেন 1 ধরব। আর এটা হচ্ছে এখান থেকে আমরা কি পাচ্ছি? ম্যাগনিটিউড পাচ্ছি। সেই কারণে এটাকে আমরা মডের ভেতরে রেখেছি, এটা মডুলাসের ভেতরে রেখেছি, কেননা এখান থেকে আমরা ম্যাগনিটিউড বের করব। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি ই টু দি পাওয়ার জে পাই বাই 4 আছে। তাহলে এখানে একইভাবে আমরা যদি অয়েলার ফর্মুলা বসাই, তাহলে ই টু দি পাওয়ার জে পাই বাই 4 ইকুয়াল টু কস পাই বাই 4 প্লাস জে সাইন পাই বাই 4। এখন এই ই টু দি পাওয়ার জে পাই বাই 4 আছে কিসের ভেতরে? সে নিজেও কিন্তু মডের ভেতরে আছে, মডুলাসের ভেতরে আছে। আর মডুলাসের ভেতরে থাকা মানে কিন্তু আমাদের মড ভ্যালু অর্থাৎ ম্যাগনিটিউডটা বের করতে হবে। তাহলে এটার ম্যাগনিটিউড বের করতে হলে কি করতে হয়? রুট ওভার স্কোয়ার করতে হয়, স্কোয়ার রুট করতে হয়। তাহলে এখানে আমরা কস এটার সাথে স্কোয়ার করব, সাইন এটার সাথে স্কোয়ার করব, এবং জের সাথেও আমরা স্কোয়ার করব, এবং এটাকে আমরা রুট করে দিব। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কস স্কোয়ার পাই বাই 4 মাইনাস সাইন স্কোয়ার পাই বাই 4 প্লাস সাইন স্কোয়ার পাই বাই 4। এবং এটা থেকে এটার ভ্যালু আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা পাই বাই 4 যদি আমরা থেটা কনসিডার করি, পাই বাই 4 যদি আমরা থেটা কনসিডার করি, তাহলে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়াল টু 1। তাহলে এখানে আমরা পাচ্ছি রুট ওভার 1, আর রুট ওভার 1 মানেই 1। তাহলে এটার ভ্যালু কিন্তু চলে আসছে 1। তাহলে এই ভ্যালুটা, এই 1 যে এই ভ্যালুটা আমরা এখানে সাবস্টিটিউট করে দিয়েছি। একে আমরা 1/3 ই টু দি পাওয়ার জে পাই বাই 4 এর যে জায়গাটা ছিল সেটার ভ্যালু আমরা এখন 1 বসিয়ে দিয়েছি, এটা হচ্ছে 1। আর এখানে জেড ইনভার্স তো ছিলই, সেটা আমাদের রেখে দিয়েছি, আর লেস দেন 1। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? জেড ইনভার্স মানে হচ্ছে 1/z। তাহলে এখান থেকে আসতেছে 1/3 1/z, জেডটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম। অবভিয়াসলি এখানে জেডটা হচ্ছে ম্যাগনিটিউড, কেননা এটা দিয়ে আমরা একটা রেডিয়াস নিব, অর্থাৎ এই রেডিয়াসটা দিয়ে আমরা একটা সার্কেল ড্র করব। আর রেডিয়াসের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না, রেডিয়াসের ভ্যালু কখনো নেগেটিভ হতে পারে না। তার মানে জেড এর ভ্যালু গ্রেটার দ্যান 1/3। তাহলে এখানে আমরা একটা রেডিয়াস পেলাম। তাহলে 1/3 দিয়ে আমি একটা সার্কেল ড্র করব। তাহলে এটা হচ্ছে আমাদের একটা আরওসি। এবার আমরা সেকেন্ড আরওসিতে চলে যাব। সেকেন্ড আরওসি মানে হচ্ছে আমাদের এই সেকেন্ড পার্টটা থেকে যে আরওসি কন্ডিশন আমি পাচ্ছি সেটা। তাহলে এটার জন্য, এটা যেহেতু কমন রেশিও, এই কমন রেশিওর ভ্যালু যেহেতু লেস দেন 1 হতে হবে, ঠিক তেমনি এটাও কিন্তু আমাদের একটা কমন রেশিও। তার মানে এর ভ্যালু লেস দেন 1 হতে হবে, আদারওয়াইজ আমাদের কনভার্জ হবে না, ডাইভার্জ হয়ে যাবে। সেই কারণে আমরা কি করলাম? এটার ভ্যালু লেস দেন 1 কনসিডার করলাম, এবং এখানে আমাদের ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই 4 আছে। এই যে এখানে আমাদের ই টু দি পাওয়ার জে মাইনাস জে পাই বাই 4 আছে। তাহলে এটাকে আমরা নিয়ে নিলাম। তাহলে এটা যেহেতু মডের ভেতর আছে, পজিটিভ হবে। তাহলে এখানে একইভাবে আমরা ম্যাগনিটিউড বের করছি, অর্থাৎ স্কোয়ার করে নিতে হবে। তাহলে এখান থেকেও আমরা কস স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু 1 পেলাম। এই ভ্যালুটা আমরা এখানে 1 সাবস্টিটিউট করে দিলাম। তাহলে এখান থেকেও আমরা পাচ্ছি মড জেড, অর্থাৎ জেডের ম্যাগনিটিউড হচ্ছে গ্রেটার দ্যান 1/3। তাহলে এখানেও আমরা একটা রেডিয়াস পেয়েছি 1/3, এখানেও আমরা একটা রেডিয়াস পেয়েছি 1/3, অর্থাৎ আমাদের দুইটা আরওসি আসলে সেম। আমাদের যে আরওসি 1 এবং আরওসি 2 দুইটাই হচ্ছে সেম। সেটা কত? জেডের ভ্যালু গ্রেটার দ্যান 1/3। তাহলে গ্রেটার দ্যান যখনই আমরা বলি তখন সেটা হচ্ছে রাইট সাইডেড সিকোয়েন্স। আর রাইট সাইডেড সিকোয়েন্সের জন্য আমাদের আরওসিটা সার্কেলের বাইরে হবে, তাহলে
এর ভ্যালু শুড বি গ্রেটার দ্যান 1/3। তাহলে এই হচ্ছে আমাদের সার্কেল ড্র করলাম আমরা 1/3 একটা রেডিয়াস নিয়ে, এটা হচ্ছে 1/3 একটা রেডিয়াস নিয়ে আমরা একটা সার্কেল ড্র করলাম, এবং আমাদের আরওসিটা হচ্ছে সার্কেলের বাইরে। এই যে আমরা সার্কেলের বাইরে আরওসিটাকে নিয়েছি। এবার আমরা যদি পোলস অ্যান্ড জিরোস নিতে চাই তাহলে সেটার জন্য আমাদের এখানে নিয়ে আসতে হবে, অর্থাৎ জেড ইনভার্স যেগুলো আছে জেড ইনভার্সকে বাদ দিয়ে জেড নিয়ে আসতে হবে। তাহলে আমাদের ইকুয়েশন ছিল এই, এক্স অফ জেড এর ইকুয়েশন ছিল এটা। এটাকে আমরা আবার নতুন করে রিরাইট করলাম, একইভাবে আবার লিখলাম, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, সামেশন হচ্ছে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং এখানে কমন রেশিওর পাওয়ার হচ্ছে n। তাহলে এটা হচ্ছে আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা চলে আসে। তাহলে এটাকে, এই সামেশনটাকে, ইনফাইনাইট সামেশনটাকে আমরা রিপ্লেস করতে পারি জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা দিয়ে। সেই ফর্মুলাটা কি? ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। এই হচ্ছে আমাদের কমন রেশিও, এটা সরাসরি আমরা এখানে বসিয়ে দিলাম। ঠিক তেমনি আমাদের এখানে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে একটা ইনফাইনাইট সামেশন, এবং এই জিওমেট্রিক প্রোগ্রেশনের ভ্যালুটা আমরা, কমন রেশিও, এই ভ্যালুটা আমরা সরাসরি আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলাতে বসিয়ে দিলাম, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। এখন সিম্পলি জাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি 1/2 যে এখানে আছে, 1/2 যে এখানে আছে। তাহলে এটাকে আমরা যদি কমন নিই, 1/2 যে এটাকে যদি আমরা কমন নিই, তাহলে এখানে আমরা কি করছি? লসাগু বের করছি। এই দুটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি, তাহলে আলটিমেটলি আমরা লসাগু করলে আলটিমেটলি আমরা এই জিনিসটা পাচ্ছি যে এটার জন্য এই টার্মটা আমরা বসাচ্ছি। তাহলে সিম্পলি জাস্ট মাল্টিপ্লাই হবে, মাল্টিপ্লাই করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি জেড স্কোয়ার একটা আছে, আবার এখানে মাইনাস জেড স্কোয়ার আছে। এখানে আমাদের আছে e⁴, এখানে আছে e⁴, এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। তাহলে এটাকে জেড স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে গেলে আমাদের এখানে 1/3, এখানেও 1/3 আছে। তার মানে 1/3টাকে আমরা কমন নিয়ে নিতে পারি, 1/3টাকে আমরা কমন নিয়ে নিলাম। আর এখানে আছে e⁻j π/4, তাহলে মাইনাস জেটাকে আমরা পেছনে নিয়ে আসলাম, e⁻+j π/2 এটাকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে এইখান থেকে আমরা যেটা বের করতে পারছি সেটা হচ্ছে যে এখানে 1/2 যে ছিল, এই 2 যেটাকে আমরা এখানে নিয়ে আসলাম। এতে সুবিধা কি? এই যে এই অংশটা এটা আমাদের খুব পরিচিত একটা অয়েলার ফর্মুলা, যেটাকে আমরা রিপ্লেস করতে পারি সাইন দিয়ে। আমরা জানি সাইন থেটা ইকুয়াল টু e⁻+j⁻θ মাইনাস e⁻−j⁻θ, তাহলে ডিভাইডেড বাই 2 তাহলে এটাকে আমরা সম্পূর্ণ রিপ্লেস করে দিতে পারি সাইন π/4 দিয়ে। তাহলে তাই করলাম আমরা। আর নিচে আমাদের যে ডিনোমিনেটর আছে সেই ডিনোমিনেটরকে অ্যাজ ইট ইজ আমরা রেখে দিলাম। এখন সাইন π/4 মানে কি? সাইন π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। আমরা জানি সাইন 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে এই ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম। এখন আমাদের পোলস অ্যান্ড জিরোসটা বের করতে হবে। তাহলে এটাকে আমরা উপরে জিরোস থাকে, আমরা জানি জেডের যে সকল ভ্যালুর জন্য এক্স অফ জেডের ভ্যালু 0 হয় তাদেরকে আমরা বলি জিরোস, আর ডিনোমিনেটরে জেডের যে সকল ভ্যালুর জন্য এক্স অফ জেডের ভ্যালু ইনফিনিটি হয় তাদেরকে আমরা বলি পোলস। তাহলে আমরা জিরোস বের করব নিউমিনেটর থেকে, আর পোলস বের করব ডিনোমিনেটর থেকে। তাহলে আমরা নিউমিনেটরে কি আছে? নিউমিনেটরে আছে 3√2, 1/3√2 ইন্টু জেড। তাহলে এখান থেকে আমরা জেডের ভ্যালু পাচ্ছি 0। তাহলে 0তে আমরা নিয়ে নিলাম। এই হচ্ছে আমাদের প্লট করলাম, আরওসির মধ্যে আমরা 0কে প্লট করলাম। এবার আমরা পোলস নিব। পোলসে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের দুইটা ভ্যালু আছে। একটা হচ্ছে z মাইনাস 1/3 e⁻j⁻4 ইকুয়াল টু 0। তাহলে আলাদাভাবে এইটার ভ্যালু একবার 0 হবে, আবার এই অংশটার ভ্যালু, এটার ভ্যালু আলাদাভাবে 0 হবে। তাহলে এই অংশটার ভ্যালু 0 করে নিলাম। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটাকে মাইনাস আছে, এটাকে এই পাশে নিলে প্লাস হয়ে যাচ্ছে আলটিমেটলি।
এবং এখানে আমরা 1/3 e⁻j π/4 পাচ্ছি। তার মানে 1/3টা হচ্ছে আমাদের রেডিয়াস। তাহলে 1/3 এই রেডিয়াসটা দিয়ে আমরা একটা সার্কেল ড্র করব। এবং যেহেতু এটা একটা রাইট সাইডেড সিকোয়েন্স, কেন রাইট সাইডেড সিকোয়েন্স এটা আমরা এর মধ্যে বলে এসেছি যে এটা গ্রেটার দ্যান 1/3। যেহেতু গ্রেটার দ্যান, তার মানে আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স হচ্ছে 1/3 দিয়ে যে সার্কেলটা আমি ড্র করেছি সেই সার্কেলের বাইরে আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স। তাহলে এটা রাইট সাইডেড সিকোয়েন্স, সে কারণে আমাদের 1/3টা হচ্ছে 1/3-এর বাইরে হচ্ছে রিজিয়ন অফ কনভার্জেন্স। আর এখানে e⁻j π/4 পাচ্ছি। তার মানে এখানে ওমেগার ভ্যালু কত? এখানে e⁻j ওমেগা আছে, তাহলে এখানে ওমেগার ভ্যালু হচ্ছে π/4। ঠিক একইভাবে আমরা যদি সেকেন্ড পার্টটা দেখি, তাহলে সেকেন্ড পার্টে কি আছে? e⁻z - 1/3 e⁻z π/4। তাহলে আলাদাভাবে এটার ভ্যালুও কিন্তু 0 হবে, এটার ভ্যালু 0 হবে। তাহলে এটাকে পক্ষান্তর করলে আমরা কি পাবো? z = 1/3 e⁻ - j π/4। তাহলে এখানেও রেডিয়াস 1/3 পাচ্ছি, কিন্তু এখানে আমাদের ওমেগার ভ্যালু ছিল π/4, আর এখানে আমাদের ওমেগার ভ্যালু -π/4। তাহলে এই দুইটা আমরা পোল পেলাম। একটা হচ্ছে, দুটাই আমাদের 1/3-তে আমরা পোল পেয়েছি, কিন্তু দুইটার অ্যাঙ্গেল কিন্তু আলাদা। একটা হচ্ছে π/4-এ, অর্থাৎ একটা হচ্ছে +45 ডিগ্রিতে, আরেকটা হচ্ছে -π/4, অর্থাৎ আরেকটা হচ্ছে -45 ডিগ্রিতে। তাহলে এভাবে আমরা পোলকে ক্রস দিয়ে ডিনোট করি। এই যে আমরা এখানে ক্রস দিয়ে ডিনোট করেছি, আর আমাদের আরওসিটা হচ্ছে সার্কেলের বাইরে। তাহলে এই হচ্ছে আমাদের জিরোস, আর এই হচ্ছে আমাদের দুইটা পোল। যদি আমরা পোল লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের পোল। এখানে একটা পোল, এখানে আরেকটা পোল, আর এইটা হচ্ছে আমাদের আরওসি, সার্কেলের বাইরে আমাদের আরওসি। এই হচ্ছে একটা প্রবলেম গেল। আমরা এখন আমাদের নেক্সট প্রবলেমে যাব। এখানে আমাদের উল্লেখ করা আছে x অফ n এর ভ্যালু n sin π/2 × n u অফ -n। এখানে u অফ -n কিন্তু দেওয়া আছে। তাহলে u অফ -n, এই আমাদের যে আরওসি যে ভ্যালুটা, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি u অফ -n মূলত একটা কী ধরনের সিগন্যাল? একটা লেফট সাইডেড সিগন্যাল। কেননা u অফ n থাকে হচ্ছে রাইট ডিরেকশনে এরকম, এবং এটাকে যখন আমরা রিফ্লেকশন করব তখন এটা এই পাশে চলে যাবে, অর্থাৎ রাইট সাইডেড সিকোয়েন্স হয়ে যাবে লেফট সাইডেড সিকোয়েন্স। রাইট সাইডেড সিকোয়েন্স চলে আসবে লেফট ডিরেকশনে, অর্থাৎ লেফট সাইডেড সিকোয়েন্সে, যেটা 0 থেকে -ইনফিনিটিতে এক্সিস্ট করে। তাহলে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এখন পর্যন্ত আমরা যতগুলো প্রবলেম করেছি সবগুলোতে শুধু কিন্তু এরকম সাইন টার্ম ছিল। u অফ n কিংবা u অফ -n-1 এর সাথে কেবলমাত্র সাইন টার্ম ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন টার্মের আগে একটা n আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, n আছে। তাহলে এই সাইন π/2 × n কে, এইটাকে যদি আমরা একটা সিগন্যাল কনসিডার করি, তাহলে এটার সাথে আমরা nটাকে মাল্টিপ্লাই করছি। তাহলে এটার জন্য আমাদের z ট্রান্সফরমেশনের কিন্তু একটা ফর্মুলা রয়েছে। সেই ফর্মুলাটা হচ্ছে x অফ n এর সাথে যদি স্মল n এটা মাল্টিপ্লাই থাকে, তাহলে এটার করসপন্ডিং z ট্রান্সফর্ম হচ্ছে যে স্মল n হচ্ছে টাইম ডোমেন ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে ভ্যারিয়েবল স্মল n। তাহলে এটাকে যখন z ট্রান্সফর্ম করব, তাহলে এই ভ্যারিয়েবলের করসপন্ডিং z ট্রান্সফর্ম ভ্যারিয়েবল হচ্ছে z, তাহলে এটা -z হয়ে যাবে। এবং x অফ n এর করসপন্ডিং z ট্রান্সফর্ম হচ্ছে x অফ z, তাহলে এটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা এই ফর্মুলাটাকে মনে রাখতে পারি যে n এর পরিবর্তে -z, আর x অফ n এর পরিবর্তে x অফ z এর ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। তাহলে এখন আমরা এই যে প্রথম অংশটা sin π/2 × n u অফ -n, এটাকে আমরা x1n কনসিডার করলাম, এবং এটার জন্য আমরা যখন x1কে আমরা যখন z ট্রান্সফর্ম করব,
তাহলে সেটা হবে x1z। তাহলে আমরা ফর্মুলা বসাই x1z এর জন্য। আমাদের ফর্মুলাটা হচ্ছে যে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি x1n z⁻⁻n, এখানে ফর্মুলা বসিয়েছি আমরা, এবং x1n এর ভ্যালু আমরা এখানে সাবস্টিটিউট করে দিয়েছি, এখন x1n এর সাথে কি আছে, u অফ মাইনাস n আছে। তাহলে আমরা দেখেছি যে u অফ মাইনাস nটা মূলত 0 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত এক্সিস্ট করে, কেননা এটা হচ্ছে লেফট সাইডেড সিকোয়েন্স। তাহলে আমরা সিম্পলি এই রেঞ্জটা চেঞ্জ করে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, এই রেঞ্জটা চেঞ্জ করে আমরা মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত নিয়ে নিলাম, কেননা এটা হচ্ছে লেফট সাইডেড সিকোয়েন্স। এবং এখানে আমরা জানি যে মাইনাস ইনফিনিটি থেকে 0 পর্যন্ত ইউ অফ মাইনাস এন এর ভ্যালু হচ্ছে, অ্যাম্পলিটিউড হচ্ছে 1। তাহলে এখন সিম্পলি আমরা কি করব, আমরা অয়েলার ফর্মুলাটা এখানে বসিয়ে দিলাম। এটা নতুন করে বলবার কিছু নাই, অয়েলার ফর্মুলাটা আমরা বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পরে আমাদের যে সামেশন টার্মটা আছে, এই সামেশন টার্মটাকে আমরা দুইটা এক্সপোনেন্ট আছে, দুইটা এক্সপোনেনশিয়াল সিগন্যাল আছে, এই দুইটা এক্সপোনেনশিয়াল টার্মের সাথে আমরা এই সামেশনটাকে নিয়ে আসব। তাহলে এখানে আমাদের 1/2 যে আছে এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম, এবং এই সামেশন টার্মটাকে এই দুইটা এক্সপোনেনশিয়ালের সাথে কিন্তু আমরা নিয়ে এসেছি। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাওয়ার হচ্ছে n, এক্সপোনেনশিয়ালের পাওয়ার হচ্ছে n, আবার জেডেরও পাওয়ার হচ্ছে n। তাহলে আমরা পাওয়ারটাকে n যে পাওয়ারটা সেটাকে আমরা কমন নিতে পারি, এখানেও আমরা n পাওয়ারটাকে কমন নিয়েছি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখন যদি আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের ভ্যালু সরাসরি ফর্মুলা সরাসরি বসাতে চাই, তাহলে আমার একটা কন্ডিশন আছে। সেই কন্ডিশনটা কি, যেমন আগের প্রবলেম যেটা ছিল সেখানে কিন্তু আমরা সরাসরি জিওমেট্রিক প্রোগ্রেশনের ভ্যালু বসিয়ে দিয়েছিলাম। সেটা কেমন, এখানে আমাদের n এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি ছিল, এখানেও 0 থেকে প্লাস ইনফিনিটি ছিল, এবং টু দি পাওয়ার n ছিল। তাহলে টু দি পাওয়ার n মানে হচ্ছে কমন রেশিও। তখন সরাসরি আমি কিন্তু এখানে এই জিওমেট্রিক প্রোগ্রেশনের ভ্যালুটা বসিয়ে দিয়েছিলাম, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস কমন রেশিও। এই কমন রেশিওটার ভ্যালু সরাসরি বসিয়ে দিতে পেরেছি। কেন, কারণ এটা আমাদের এখানে যে সামেশন আছে সেই সামেশনটা জিওমেট্রিক প্রোগ্রেশনের কন্ডিশনকে স্যাটিসফাই করে, অর্থাৎ সামেশনটা 0 থেকে শুরু হয়ে প্লাস ইনফিনিটিতে শেষ হয়েছে, অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশনের কন্ডিশনকে সে স্যাটিসফাই করেছে। এবার আমরা এখানে আমাদের প্রবলেমটা দেখি, এখানে কি কন্ডিশনটা স্যাটিসফাই করেছে কিনা তা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে শুরু হয়েছে, কিন্তু প্লাস ইনফিনিটি না, এটা মাইনাস ইনফিনিটি হয়ে গেছে। তাহলে আমাদের ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে এখানে মাইনাসটাকে বাদ দিতে হবে, মাইনাস ইনফিনিটিকে প্লাস ইনফিনিটি করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারি, এখানে আমরা যদি n এর ভ্যালু -n কনসিডার করি, তাহলে এখানে যে সকল জায়গায় n রয়েছে সেই সকল জায়গায় আমরা সিম্পলি -n দিয়ে দিব। তাহলে n এর ভ্যালু 0 থেকে মাইনাস ইনফিনিটি ছিল, এখন সেটা হয়ে গেল -n এর ভ্যালু 0 থেকে -n এর ভ্যালু মাইনাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে সকল nকে আমরা -n দিয়ে সাবস্টিটিউট করছি, তাহলে উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল আউট হলো। তাহলে এখন কিন্তু n এর ভ্যালু 0 থেকে প্লাস ইনফিনিটি হয়ে গেল। আবার একইভাবে এখানে -n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি, তাহলে উভয় পক্ষে মাইনাস ক্যান্সেল আউট হলো। এখন যতগুলো জায়গায় n আছে সবগুলো জায়গায় nকে আমি -n দিয়ে সাবস্টিটিউট করব। তাহলে এই জায়গায় nটা আমাদের -n হয়ে গেল, এই জায়গায় আমাদের n ছিল সেটা -n হয়ে গেল। আর আমাদের এখন জিওমেট্রিক প্রোগ্রেশনের কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, সামেশনের কন্ডিশনটা স্যাটিসফাই করেছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে যে মাইনাসটা আছে এই মাইনাস পাওয়ারটাকে আমরা এখানে মাল্টিপ্লাই করে দিচ্ছি। তাহলে এখানে e টু দি পাওয়ার, এখানে মাইনাসটা এখানে চলে আসলো, অর্থাৎ -j π/2 হয়ে গেল। আর এখানে z টু দি পাওয়ার -1 ছিল, এখানে আমরা মাইনাস মাল্টিপ্লাই করেছি, তার মানে z টু দি পাওয়ার +1 হয়ে গেছে, z টু দি পাওয়ার +1 হয়ে গেছে, এই মাইনাসটা এখানে প্লাস হয়ে গেছে। তাহলে এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন কিন্তু আমাদের জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা চলে এসছে, সামেশনও চলে এসছে, এবং কমন রেশিও টু দি পাওয়ার nও হয়ে গেছে, টু দি পাওয়ার n হয়ে গেছে। কেননা যদি এটা নেগেটিভ থাকতো তাহলে কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা মিলতো না, কেননা জিওমেট্রিক প্রোগ্রেশনে কি থাকে, সামেশন 0 থেকে প্লাস ইনফিনিটি, কমন রেশিও টু দি পাওয়ার n থাকে, কিন্তু আমাদের ছিল -n টু দি পাওয়ার -n ছিল, যে কারণে আমরা এটাকে n এ পরিণত করেছি।
এখন এটা হচ্ছে কমন রেশিও। এখন আমরা জিওমেট্রিক প্রোগ্রেশন বসাতে পারবো, কিন্তু তার আগে আমরা আবার একটু ফর্মুলাতে ফিরে যাই। আমাদের ফর্মুলাটা কি ছিল? আমাদের ফর্মুলাটা ছিল এন এক্স অফ এন ইকুয়াল টু মাইনাস জেড ডি অফ এক্স অফ জেড, অর্থাৎ এক্স অফ জেডকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করতে হবে আমাদের। এখন এই হচ্ছে আমাদের কন্ডিশন, এই হচ্ছে আমাদের কন্ডিশন, এবং এই হচ্ছে আমাদের এক্স ওয়ান জেডের ভ্যালু। এখন এখান থেকে যে ভ্যালুটা আমরা পেয়েছি সেটা আসলে এখানে সাবস্টিটিউট করার কথা, এই ভ্যালুটাই আমার এখানে সাবস্টিটিউট করার কথা। এখন আমরা এই এক্স ওয়ান জেডের যে ভ্যালুটা পেয়েছি, যে ভ্যালুটা আমরা বের করেছি, সেখানে আমাদের যে কমন রেশিও আছে সেই কমন রেশিও থেকেই কিন্তু আমরা আরওসিটা বের করে ফেলতে পারি। কেননা আমরা জানি যে কমন রেশিও অবশ্যই ওয়ানের থেকে ছোট হতে হবে, সেটাই আরওসির কন্ডিশন আসলে, যে রিজিয়ন অফ কনভার্জেন্স হতে হলে কমন রেশিওর ভ্যালু ওয়ান থেকে ছোট হতে হবে। তাহলে এখানে আমরা দুইটা কমন রেশিও পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস জেড পাই বাই টু ইন্টু জেড। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জেড মাইনাস জে পাই বাই টু ইন্টু জেড। এটার ভ্যালু লেস দেন ওয়ান হতে হবে, এটার ভ্যালু লেস দেন ওয়ান হতে হবে, আবার এটার ভ্যালুও লেস দেন ওয়ান হতে হবে। অর্থাৎ আমরা দুটা আরওসি কন্ডিশন পেয়েছি। তাহলে দুটা আরওসি কন্ডিশনের জন্য দুটা জেডের ভ্যালু আমরা বের করেছি, দুটা জেডের ভ্যালু আমরা বের করেছি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে ই টু দি পাওয়ার জে পাই বাই টু এর ভ্যালু কোথায় গেল? এটা আলাদাভাবে বের করার কিছু নাই, আসলে আমরা ইতিমধ্যে এটা বের করেছি, এটা আমরা ইতিমধ্যে বের করেছি। এটা দুটার ক্ষেত্রেই আমাদের ভ্যালু আসলে ওয়ান আসে, যেমনটা আমরা এখানেও দেখেছি যে যেহেতু ই টু দি পাওয়ার জে পাই বাই ফোর এখানে ছিল, ওখানে হচ্ছে পাই বাই টু, তাহলে যেহেতু এটা আমাদের মডের ভিতরে আছে, সুতরাং এখানে আমরা কস স্কোয়ার সাইন স্কোয়ার নিয়ে আসবো, আর সেটা আলটিমেটলি ওয়ান হয়ে যাবে। সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ, আলটিমেটলি এটার ভ্যালু ওয়ান হয়ে যাবে। তাহলে এখান থেকেও আমি ওয়ান পাচ্ছি, তাহলে এখান থেকে আমি ওয়ান পাচ্ছি, এই পুরাটার ভ্যালু হয়ে যাবে ওয়ান। তাহলে ওয়ান দিয়ে জেডকে মাল্টিপ্লাই করলে ওয়ানই হচ্ছে। ঠিক তেমনি এখানেও আমি ওয়ান পাচ্ছি, ওয়ানকে আমি সাবস্টিটিউট করলাম, ওয়ানকে আমি সাবস্টিটিউট করলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি জেডের ভ্যালু লেস দেন ওয়ান, লেস দেন ওয়ান পাচ্ছি। তাহলে আমাদের আরওসি হচ্ছে জেড ইজ মড জেড ইজ শুড বি লেস দেন ওয়ান। তাহলে এইটা হচ্ছে আমাদের রিজিয়ন অফ কনভার্জেন্স। তাহলে সেখান থেকে আমরা কি বের করতে পারি? সেখান থেকে আমরা এক্স ওয়ান জেডের ভ্যালুটা আমরা নিয়ে আসতে পারি। সেটা কিভাবে? এক্স ওয়ান জেডের এই যে ইকুয়েশনটা আমরা লিখেছি সেটা কিন্তু জিওমেট্রিক প্রোগ্রেশনে অলরেডি চলে এসছে। দ্যাট মিনস এখান থেকে আমরা ওয়ান বাই টোয়াইস জেডকে বাইরে রাখতে পারি, এখানে সামেশন আছে, অর্থাৎ এটাকে আমরা সরাসরি লিখতে পারি ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কমন রেশিও। এই টার্মটা, এই কমন রেশিওটা সরাসরি এখানে বসে যাবে। ঠিক তেমনি এখানে বাইরে একটা মাইনাস আছে, এই মাইনাসটা বসালাম, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ওয়ান মাইনাস কমন রেশিও। তাহলে এই টার্মটা সরাসরি আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এইভাবে মূলত আমি এই ইকুয়েশনটা দাঁড় করিয়েছি। এই ইকুয়েশনটা আমরা এখানে বসাতে পারতাম, একটা নাম্বার দিতে পারতাম, সেটা হলে ভালো হতো হয়তো। এখানে ইকুয়েশন নাম্বার ওয়ান আমরা এখানে লিখতে পারতাম যে এখানে ইকুয়েশন নাম্বার ওয়ানকে সলভ করে পেয়েছি। ওকে, তাহলে এভাবে সলভ করে আমরা আলটিমেটলি জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা ইকুয়েশন নাম্বার ওয়ানে বসিয়ে পাই, এভাবে লিখলেও ভালো হতো। যাই হোক, এখানে আমরা জিওমেট্রিক প্রোগ্রেশনের ফর্মুলা বসিয়েছি, বসার পর আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই টু, এখানে আছে ই টু দি পাওয়ার জে পাই বাই টু। তাহলে আলাদাভাবে এটার ভ্যালু আমরা বের করতে পারি। ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই টু মানে হচ্ছে কস পাই বাই টু মাইনাস জে সাইন পাই বাই টু, অয়েলার ফর্মুলা। তাহলে কস পাই বাই টু মানে হচ্ছে কস 90 ডিগ্রি, আমরা জানি কস 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0। আর এখানে আছে সাইন 90 ডিগ্রি, আমরা জানি সাইন 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে 0 মাইনাস জে ইন্টু 1, তার মানে মাইনাস জে। তাহলে এটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস জে পাই বাই টু এর ভ্যালু, আর এটা হচ্ছে ই টু দি পাওয়ার জে পাই বাই টু, যেটা এসছে এখান থেকে। এটাকে যদি আমরা ভ্যালু বের করার চেষ্টা করি তাহলে আমরা দেখব ই টু দি পাওয়ার জে পাই বাই টু মানে হচ্ছে কস পাই বাই টু প্লাস জে সাইন পাই বাই টু। তাহলে এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে 1, দ্যাট মিন্স প্লাস জে। এখানে আমরা মাইনাস জে পেয়েছি, এখানে আমরা প্লাস জে পেয়েছি। তাহলে এই ভ্যালুগুলোই আমরা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, 1 মাইনাস মাইনাস জে। তাহলে মাইনাসে মাইনাসে এখানে একটা মাইনাস আছে, আর এখান থেকে আমরা মাইনাস জে পেয়েছি, তাহলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। দ্যাট মিন্স 1 প্লাস জে জেড মাইনাস
1 ডিভাইডেড বাই 1 মাইনাস জে জেড। তাহলে এটাকে লসাগু করলে আলটিমেটলি আমরা এই জিনিসটা পাচ্ছি, এবং এখানে টোয়াইস জে ক্যান্সেল আউট হবে, আমরা এখানে জেড পাচ্ছি। আর এখানে আমরা এটাকে যদি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিকে বিতে ফর্মুলেট করি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দ্যাট মিনস 1 স্কোয়ার মাইনাস জে স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার। তাহলে এখানে আমরা জানি জের ভ্যালু কত, জের ভ্যালু হচ্ছে √1 আর এটাকে স্কোয়ার করা হয়েছে। জে একটা ইমাজিনারি নাম্বার যার ভ্যালু হচ্ছে √1 আর এটাকে স্কোয়ার করা হয়েছে। তাহলে স্কোয়ার করলে আলটিমেটলি আমরা -1 পাচ্ছি। তাহলে এই -1টা এখানে বসিয়ে দিলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, দ্যাট মিনস মাইনাস জেড ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার চলে আসবে। তাহলে সেটা আমরা এখানে বসালাম যে এটা হচ্ছে x1 জেডের ভ্যালু। তাহলে x1 জেডের ভ্যালুটা আমরা এখানে পেয়েছি, এই যে এই ভ্যালুটা আমরা পেয়েছি, এটা হচ্ছে x1 জেডের ভ্যালু। কিন্তু আমাদের ফর্মুলা ছিল এটা x অফ জেড ইকুয়াল টু মাইনাস জেড ডিভাইড জেড আর x1 জেড। তাহলে এই x1 জেডের ভ্যালুটা আমরা এখন বের করলাম। এখানে যে ভ্যালুটা বের করেছি সেটা হচ্ছে x1 জেডের ভ্যালু। তাহলে এই ভ্যালুটা আমরা এখন বের করেছি, এবং এটার জন্য আমরা এখন সিম্পলি জাস্ট এখানে তো আমাদের x1 জেড ছিল, ফর্মুলাতে ছিল x1 জেড, তাহলে x1 জেডের জায়গায় আমরা x1 জেডের ভ্যালুটা আমরা সাবস্টিটিউট করে দিয়েছি। সাবস্টিটিউট করে দেওয়ার পর আমরা দেখছি যে এখানে একটা ডিফারেন্সিয়েট করতে হবে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে এখানে আমরা এই ডিফারেন্সিয়েশনটা আমাদের খুব পরিচিত ইউভি মেথডে আমরা করতে পারি। তাহলে উপরের যেটা আছে সেটা আমরা, উপরে যে টার্মটা আছে সেটা হচ্ছে ইউ, আর নিচে যে টার্মটা আছে সেটা হচ্ছে ভি। তাহলে ইউভি মেথডে আমরা সেটা করতে পারি। আমরা জানি ভিকে রেখে ইউকে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েট করতে হয়, মাইনাস ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েট করতে হয় ডিভাইডেড বাই ভি স্কোয়ার। এই হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখানে আমরা তাই করলাম, আমরা এখানে ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে জেডের সাপেক্ষে জেডের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, আর এখানে আমরা ইউকে রেখে দিয়েছি, অর্থাৎ জেডকে বাইরে রেখে দিয়েছি, আর ইউকে ডিফারেন্সিয়েট করেছি, ভিকে ডিফারেন্সিয়েট করেছি। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, আর জেড স্কোয়ার যেটা সেটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 2z। এই যে এখানে আমাদের 2টা এখানে চলে আসবে আর 2 মাইনাস 1, তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে পাবো টোয়াইস জেড। তাহলে এই হচ্ছে আমাদের ডিফারেন্সিয়েশনের রেজাল্ট। আর নিচে তো আমাদের ভি স্কোয়ার আছেই, ভি স্কোয়ার যেখানে ভির ভ্যালু হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, তাহলে 1 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি এবং জেড দিয়ে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 1 প্লাস জেড স্কোয়ার মাইনাস টোয়াইস জেড স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস জেড স্কোয়ার হোল স্কোয়ার আছে। তাহলে এখানে আমরা জেড স্কোয়ার মাইনাস টোয়াইস জেড স্কোয়ার, সেখান থেকে আমরা 1 মাইনাস জেড স্কোয়ার পাচ্ছি, আর এই জেডটা আমাদের রয়ে গেছে, আর এখানে আমরা 1 প্লাস জেড স্কোয়ার নিয়ে এসেছি, জেড স্কোয়ার হোল স্কোয়ার নিয়ে এসেছি। তাহলে এই হচ্ছে আমাদের এক্স অফ জেডের ভ্যালু। আমরা এখান থেকে চাইলে আমরা পোলস এবং জিরোসও কিন্তু ক্যালকুলেট করতে পারি। তাহলে এই হচ্ছে আমাদের সেট ট্রান্সফরমেশনের প্রবলেম। এরকম প্রবলেমগুলোই মূলত পরীক্ষায় দেওয়া থাকবে, সুতরাং এটার উপরে খুব ভালো একটা দখল নিতে হবে এবং খুব ভালোভাবে চেষ্টা করতে হবে এই প্রবলেমগুলো সলভ করার। এবং এটার মতোই অনেকগুলো প্রবলেম প্রোকেইসের বইয়ে দেওয়া আছে, এর মধ্যে আমি বেশ কিছু প্রবলেম অ্যাসাইনমেন্ট হিসেবে দিয়েছি, সুতরাং সেগুলো যদি আমরা একটু এক্সারসাইজ করি বাসায়, তাহলে আশা করি এই প্রবলেমগুলো পরীক্ষায় আসলেও আমরা খুব সহজেই সলভ করতে পারব। সবাইকে ধন্যবাদ।